আসসালামু আলাইকুম বন্ধুরা। একবার ভেবে দেখুন তো, আপনি একদিন আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখছেন, কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন যে একটা মেঘ দিনের পর দিন একেবারে একই অবস্থায় স্থির হয়ে আছে। আর তারপর সেই মেঘের ভেতর থেকে বৃষ্টির মতো ঝরতে শুরু করে মানুষের রক্ত। তো আজকে আমি এমনই এক ভয়ঙ্কর এলিয়েনের গল্প শোনাবো, যে কিনা কোনো ইউএফও বা শিপে করে আসেনি, বরং সে নিজেই একটা বিশাল উড়ন্ত জানোয়ার ছিল, যে কিনা মেঘের আড়ালে লুকিয়ে মানুষকে আস্ত গিলে খেত। তো গল্পের শুরুতে আমরা একটা বিশাল বড় তৃণভূমিতে ওজে আর তার বাবা ওটেসকে দেখতে পাই। এখানে বাবা ছেলে হঠাৎ করে আকাশের উপর থেকে ভেসে আসা মানুষের যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পায়। ও যে উপরের দিকে তাকায়, কিন্তু সেখানে মেঘ ছাড়া আর কিছুই ছিল না। তবু আকাশে মানুষের চিৎকার আর গুড়গুড় করে অদ্ভুত একটা আওয়াজ বারবার প্রতিধ্বনিত হতে থাকে। আর পরের মুহূর্তে আকাশ থেকে বুলেটের গতিতে কিছু জিনিস ঝরে পড়তে থাকে। ও যে প্রচণ্ড ভয়ে নিজের জায়গাতেই জমে যায়। আর কিছুক্ষণ পর যখন মৃত্যুর মতো সেই অদ্ভুত বৃষ্টিটা থেমে যায়, তখন ও যে ঘুরে তাকায় আর রীতিমতো তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ঘোড়ার পিঠে বসে থাকা তার বাবা ওটিস হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। ও যে দৌড়ে তার বাবার কাছে পৌঁছায়, আর সে দেখতে পায় যে আকাশ থেকে পড়া একটা ধারালো জিনিস সোজা ওটিসের চোখ ফুঁড়ে তার মস্তিষ্কে ঢুকে গেছে। ও যে দিশেহারা অবস্থায় তার বাবাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। তার বাবার প্রাণ তো আর বাঁচে না, কিন্তু ও যে যখন তার বাবার মস্তিষ্কে গেঁথে থাকা সেই জিনিসটা দেখে, তখন তার হুঁশই উড়ে যায়, কারণ সেটা ছিল একটা কয়েন, অর্থাৎ মুদ্রা। ও যে যখন ফার্মে ফিরে আসে, তখন সে তাদের একটা ঘোড়ার পিঠে গেঁথে থাকা একটা চাবি খুঁজে পায়। আকাশ থেকে ঝরে পড়া সেই কয়েন, চাবি আর মানুষের সেই ভয়ঙ্কর চিৎকার, এইসব কোনো সাধারণ ঘটনা ছিল না। এর সরাসরি কানেকশন ছিল এমন এক ভয়ঙ্কর জীবের সাথে, যে কিনা সবসময় মেঘের আড়ালে লুকিয়ে মানুষকে শিকার করছিল। মানুষ এতদিন তার ব্যাপারে শুধুমাত্র গল্পেই শুনে এসেছে, কিন্তু আর কিছু সময় পরেই মানুষেরা সেই ভয়ঙ্কর জীবের সাথে সরাসরি মুখোমুখি হতে চলেছিল। এদিকে ও যে আবার চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার মধ্যে তার বোন এমারেল্ড তার কাছে থাকতে চলে আসে। দুজনের কাছে ঘোড়ার ফার্ম তো ছিল, কিন্তু তাদের বাবার মতো অভিজ্ঞতা ছিল না। সংসার চালানোর জন্য দুই ভাই বোন মিলে ঘোড়া বিক্রি করতে শুরু করে দেয়। আর ওজের ফার্মের কাছে জুপিটার্স ক্লেম নামের একটা অ্যামিউজমেন্ট পার্কও ছিল, যার মালিক জুপ কোনো দরদাম ছাড়াই ওজের সকল ঘোড়া কেনার জন্য সব সময় তৈরি হয়েছিল। একদিন সকালে ওজে আর এম তাদের ঘোড়া বিক্রি করার জন্য জুপের অফিসে চলে আসে। যখন ও যে জুপের সঙ্গে ডিল করছিল, ঠিক সেই সময় এম জুপের ছোটবেলার একটা ছবি দেখে চমকে ওঠে। তার মনে পড়ে যায় যে জুপ সাধারণ কেউ নয়, বরং 90-এর দশকের একটা জনপ্রিয় টিভি শো গার্ডিজ হোমের লিড চাইল্ড অ্যাক্টর ছিল সে। সেই শোতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, যা দুনিয়া আজ পর্যন্ত ভুলতে পারেনি। কারণ সেই শোয়ের হিরো কোনো মানুষ ছিল না, বরং একটা শিম্পাঞ্জি ছিল, যার নাম ছিল গর্ডি। সেদিন সেটে গর্ডির জন্মদিনের এপিসোড শ্যুট করা হচ্ছিল। তখনই সেখানে একটা বেলুন ফেটে যায়, যার আওয়াজে ভয় পেয়ে সবসময় শান্ত স্বভাবের ওই শিম্পাঞ্জিটা হঠাৎ করে হিংস্র হয়ে ওঠে। সে ওই শোয়ের অ্যাক্টর আর ক্রুদেরকে নিজের থাবা আর দাঁত দিয়ে ছিঁড়ে খুঁড়ে ফেলে। কিন্তু সেই হৃদয় কাঁপানো ঘটনার পর ওই স্টেজে এমন কিছু ঘটে যা কোনো জাদুর চেয়ে কম ছিল না। কারণ শিম্পাঞ্জিটা স্টেজে সবাইকে মেরে ফেলে, কিন্তু ছোট্ট জুপ সেখানে একটা টেবিলের নিচে লুকিয়েছিল। শিম্পাঞ্জির নজর তার উপরেও পড়ে, কিন্তু সে জুপের উপরে হামলা করে না, বরং তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে পুলিশ স্টুডিওতে ঢুকে পড়ে, আর কোনো কিছু না ভেবেই ওই শিম্পাঞ্জিকে গুলি করে দেয়। সেই দিন ওই জন্তুটা তো সেখানে মারা যায়, কিন্তু সে জুপকে তার ভেতরে লুকিয়ে থাকা এক অসাধারণ শক্তির অনুভূতি দিয়ে যায়। জুপ এমকে বলে যে আমার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে, আমি হিংস্র থেকে হিংস্র জন্তুকেও নিজের আয়ত্তে আনতে পারি, তাদের সঙ্গে বন্ধুত্বও করতে পারি। জন্তু জানোয়ারদের প্রতি জুপের এমন আত্মবিশ্বাস দেখে ও যে নিশ্চিত হয়ে তার কাছে নিজের ঘোড়াটা বিক্রি করে দেয়, আর এমের সঙ্গে সে বাড়িতে ফিরে আসে। আর এখন রাতের বেলা ও যে দেখতে পায় যে তাদের একটা ঘোড়া, যার নাম ছিল ঘোস্ট, সে আস্তাবল থেকে বাইরে বেরিয়ে মাঠে চলে এসেছে। ও যে তাকে ফিরিয়ে আনার জন্য আস্তাবলের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ঘোড়াটা এমন কিছু দেখে আর ভয়ে ডাকতে ডাকতে বেড়া টোপকে সেখান থেকে পালিয়ে চলে যায়। ও যে সাথে সাথে নিজের গাড়ি নিয়ে ঘোড়াটাকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর খুঁজতে খুঁজতে সে জুপের অ্যামিউজমেন্ট পার্কের কাছাকাছি চলে আসে।
সেখানে জুপ তার আসন্ন কোনো শোয়ের একটা প্র্যাকটিস করছিল। তখনই হঠাৎ অ্যামিউজমেন্ট পার্কের বিদ্যুৎ চলে যায়। সেই মুহূর্তে আকাশ থেকে বাতাসের একটা প্রচণ্ড ঘূর্ণি ওঠে আর একটা ঘোড়ার জোরে ডাকার আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ে। মনে হচ্ছিল যেন আকাশে এমন কিছু রয়েছে যেটা ওই ঘোড়াটাকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ও যে আকাশে ঘুরতে থাকা ওই জিনিসটার একটা ঝলক দেখতে পায়। ওজের চোখ একদম কপালে উঠে যায়, কারণ ওটা অন্য কিছু নয় বরং একটা বিশাল এলিয়েন ইউএফও ছিল যেটা ঘোড়াটাকে তুলে নিয়ে গেছে। ও যে সাথে সাথে বাড়িতে ফিরে আসে আর এমকে বলে যে আমি আজকে আকাশে একটা ইউএফও দেখেছি, ওটা আমাদের ঘোড়াটাকে তুলে নিয়ে গেছে। ওই দিন আকাশ থেকে যে কয়েন আর চাবিগুলো পড়ে বাবা মারা গিয়েছিল সেগুলো ওই ইউএফও থেকেই পড়েছিল। ওই জিনিসগুলো জারি ছিল সেই মানুষদেরকেও ওই এলিয়েন ইউএফওটা তুলে নিয়ে গেছে। ওই ঘটনা ওজেকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কিন্তু এম একটিও ভয় পায় না, বরং সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় যে সে তার এই জীবদ্দশায় এলিয়েন দেখতে পাবে। আর তাছাড়াও সে টাকা কামানোর আরেকটা সুবর্ণ সুযোগ দেখতে পায়। এম ওজেকে বলে, ওজে আমি একটা ওয়েবসাইটের ব্যাপারে জানি, ওরা আসল এলিয়েন ইউএফওর ছবির বদলে অনেক টাকা আমাদেরকে দিতে পারবে। আজ পর্যন্ত যত মানুষ ইউএফওর ছবি তুলেছে তার বেশিরভাগই নকল, আর যেগুলো আসল মনে হয় সেই ছবিগুলো একেবারেই ঘোলাটে। কিন্তু এখন আমাদের কাছে একটা দারুণ সুযোগ রয়েছে। আমাদের সামনে একটা আসল এলিয়েন ইউএফও রয়েছে, আর এখন আমরা যদি কোনোভাবে ওটার একটা ছবি তুলতে পারি তাহলে শুধু যে আমরা টাকা পাবো তা নয়, আমরা পুরো দুনিয়াতে বিখ্যাত হয়ে যাব। ও যে এখন টাকার খুবই দরকার ছিল, তাই সে তার বোনের কথায় রাজি হয়ে যায়। আর দুজন মিলে একটা হাইটেক সার্ভিলেন্স সিস্টেম কিনে আনে, যেটার মধ্যে ডিজিটাল ক্যামেরা আর মোশন সেন্সর লাগানো ছিল। ওই ক্যামেরাগুলো ইনস্টল করার জন্য অ্যাঞ্জেল নামের একজন টেকনিশিয়ান তাদের ফার্মে চলে আসে। ও যে অ্যাঞ্জেলকে বলে যে ক্যামেরাগুলোর ফোকাস সোজা আকাশের দিকে করে দাও। এইটা শুনে অ্যাঞ্জেলের কাছে বেশ অদ্ভুত মনে হয়। সে ওজে আর এমকে জিজ্ঞাসা করে, তোমরা আকাশের দিকে ক্যামেরা তাক করে কি রেকর্ড করতে চাইছো? কিন্তু দুই ভাই বোন তাকে কিছুই বলে না। যাই হোক, এখন অ্যাঞ্জেল কাজ শেষ করে এখান থেকে চলে যাবার পরে তারা দুজন আকাশ মনিটর করা শুরু করে দেয়। যেহেতু এলিয়েন ইউএফও ঘোড়াদেরকে তুলে নিয়ে যাচ্ছিল, তাই তারা টোপ হিসেবে মাঠের মাঝখানে প্লাস্টিকের একটা বড় ঘোড়া রেখে দেয়, যেটার গায়ে রং বেরঙের পতাকার একটা মালা বাঁধা ছিল। আর তাদের প্ল্যান ছিল যে এলিয়েন ইউএফও ওই পুতুলটাকে আসল ঘোড়া ভেবে তুলে নিতে যখনই আসবে তখনই ক্যামেরায় তার ছবি উঠে যাবে। তাই দুই ভাই বোন অধৈর্য হয়ে এলিয়েন আসার অপেক্ষা করতে থাকে, আর এভাবেই রাত হয়ে যায়। তখনই ওজে খেয়াল করে যে তাদের পালিয়ে যাওয়া ঘোড়া ঘোস্ট ফিরে এসেছে। ওজে তাকে আস্তা বলে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ঘোস্ট এক ঝটকায় নিজেকে ওজের হাত থেকে ছাড়িয়ে আবার দৌড় দেয়। ওজে এবার মাটিতে পড়ে যায়। সে জামা কাপড় ঝেড়ে যখন উঠে দাঁড়াচ্ছিল ঠিক তখনই আশেপাশের বিদ্যুৎ চলে যায়। ওজের পেছনে ধুলোর একটা ঘূর্ণি ওঠে, আর দেখতে দেখতে সেই ঘূর্ণি প্লাস্টিকের ঘোড়াটাকে আকাশের দিকে টেনে নেয়। ও যে কিছুই বুঝতে পারছিল না, তার মনে হচ্ছিল যেন ইউএফওটা অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখনই এম প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সে ওজেকে চিৎকার করে বলে যে ওজে পালাও এখান থেকে, ইউএফও ওই মেঘের ভেতরেই লুকিয়ে রয়েছে। সেই মুহূর্তে মেঘের ভেতর থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা যায়, যেন কোনো এক ভয়ঙ্কর জানোয়ার রাগে ফুঁসছে। ও যে নিজের ফুল স্পিডে দৌড়ে একটা শেডের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে, আর সে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় যে ওই এলিয়েন ইউএফও ঠিক তার উপরে ঘুরপাক খাচ্ছে। এরই মাঝে এই ঘোস্ট নিজের প্রাণ বাঁচানোর জন্য মাঠের মধ্যে পাগলের মতো এদিকে ওদিকে দৌড়াচ্ছিল। সে নিজেও বিপদের আঁচ পেয়ে গিয়েছিল। ও যে তাকে শেডের ভেতরে আনার জন্য এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই এলিয়েন ইউএফও খড়কুটোর মতো এক ঝটকায় তাকে উপরে টেনে নেয়। ঘোড়াটাকে নিয়ে এলিয়েন ইউএফও সেখান থেকে চলে যায়, আর ঘরে ফিরে ওজে আর এম ক্যামেরার ফুটেজগুলো চেক করতে থাকে। আর এবার তারা একেবারে চমকে ওঠে, কারণ যেই সব ক্যামেরা শিপের কাছাকাছি ছিল সেগুলো শিপের সংস্পর্শে আসতেই বন্ধ হয়ে গিয়েছিল। আর দূরে যে ক্যামেরাটা চালু ছিল সেটার লেন্সের উপরে একটা বড় পোকা বসেছিল, যেই কারণে ওই ক্যামেরা ইউএফওটাকে ক্যাপচার করতে পারেনি। ওজে আর এম প্রচণ্ড হতাশ হয়ে যায়। ওই রাতে তারা শুধু নিজেদের একটা প্রিয় ঘোড়াই হারায় না, বরং এলিয়েন শিপের ফুটেজ না পাওয়া আর টাকা কামানোর সুযোগটাও হারিয়ে ফেলে। তো এখন পরদিন সকালে ওই টেকনিশিয়ান অ্যাঞ্জেল তাদের সঙ্গে দেখা করতে আসে। তাকে বেশ অবাক আর চিন্তিত দেখাচ্ছিল। আসলে অ্যাঞ্জেল গত রাত থেকে লুকিয়ে লুকিয়ে তাদের ক্যামেরাগুলো মনিটর করছিল। সে নিজেও কাল রাতের সকল ঘটনাগুলো দেখে ফেলে, আর ওজে আর এম এর সকল কথা শুনে ফেলে।
গত রাতে তো সে নিজেও কিছু দেখতে পায়নি, কিন্তু আজ সকালে সে এমন কিছু দেখে ফেলেছে যাতে তার মাথায় ঘুরে গেছে। সে ওজে আর এমকে আজ সকালের একটা ফুটেজ দেখায়, যেটা তাদের ক্যামেরাতেই রেকর্ড হয়েছিল। ফুটেজে আকাশের মেঘ দেখা যাচ্ছিল, যেগুলো সাধারণ দিনের মতোই বাতাসের কারণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু একটা মাত্র মেঘ একেবারে বরফের মতো নিজের জায়গায় স্থির হয়েছিল। এই তিনজনেই বুঝে যায় যে এলিয়েন ইউএফও ওই মেঘের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ওই এলিয়েনেরা এখানে এসেছে কেন? তারা ওই ফাঁকা এলাকাতে বা কেন লুকিয়েছিল? আর সব থেকে বড় প্রশ্ন, তারা মানুষ আর জন্তু জানোয়ারদের সাথে করতোটা কি? এদিকে ওজে, এম আর অ্যাঞ্জেল ওই এলিয়েন শিপের রহস্যটা বোঝার চেষ্টা করছিল। ঠিক এই সময়ে অন্যদিকে জুপ তার অ্যামিউজমেন্ট পার্কে খোলা আকাশের নিচে একটা শো করছিল। স্টেজের ঠিক মাঝখানে একটা বড় বক্স রাখা ছিল, যেটা জুপ পর্দা দিয়ে ঢেকে রেখেছিল। সে দর্শকদের একটা অদ্ভুত জিনিস দেখানোর প্রস্তুতি নিচ্ছে। সে তাদেরকে এমন একটা অভিজ্ঞতা দিতে চলেছিল যা আজ পর্যন্ত কোনো মানুষ অনুভব করেনি। দর্শকেরাও বেশ উত্তেজিত ছিল। তারা জানতে চাচ্ছিল যে আসলে ওই বক্সের ভেতরে আছেটা কি। তখনই জুপ বক্সের উপর থেকে পর্দা সরিয়ে ফেলে। ওটা একটা কাচের বক্স ছিল, যেটার ভেতরে ওজের ঘোড়া লাকি বন্দি ছিল। আসলে জুপ নিজেও ওই এলিয়েন ইউএফওর ব্যাপারে জানতো, আর সে তাকে এখানে ডাকতে চাচ্ছিল। সে গত 6 মাস ধরে এই শোয়ের প্র্যাকটিস করছিল। সে সকল মানুষের সামনে ওই এলিয়েনটাকে দেখাতে চাচ্ছিল যে এলিয়েনটা আসলে কিভাবে ঘোড়াকে ধরে নিয়ে যায়। আর এই জন্য সে রাতের বেলা করে একটা ঘোড়া বাইরে খোলা ছেড়ে দিত আর নিজে লুকিয়ে পড়তো। এলিয়েন ইউএফও সেখানে আসতো আর ওই ঘোড়াটাকে তুলে নিয়ে যেত। তো এতগুলো ঘোড়া বলি দেবার পরে জুপের বিশ্বাস হয়ে গিয়েছিল যে ওই এলিয়েন ইউএফওর ভেতরে কোনো প্রাণী রয়েছে। সে জুপের বন্ধু হয়ে গেছে। এই জন্য এখন সে একটা লাইভ শো করতে নেমেছিল, যে কিনা দর্শকদের এলিয়েন ইউএফওটা দেখাতে চাচ্ছিল। জুপের মনে হচ্ছিল যে তার ভেতরে তো হিংস্র শিকারী জীবদের আয়ত্তে আনার একটা ক্ষমতা রয়েছে, যার কারণে অনেক বছর আগে ওই শিম্পাঞ্জি গর্ডি তার আয়ত্তে এসেছিল। ঠিক একইভাবে সে ওই এলিয়েন জন্তুটাকেও নিজের আয়ত্তে নিয়ে আসবে। সে অডিয়েন্সদেরকে বলে যে আপনারা সবাই এখন থেকে ঠিক 1 ঘন্টা পরে এই অদ্ভুত এলিয়েন ইউএফওটা দেখতে পারবেন। কিন্তু ঠিক তখনই আকাশে একটা গর্জন শোনা যায়। সবাই ভয়ে কাঁপতে শুরু করে, আর তারা দেখতে পায় যে মেঘের আড়ালে লুকিয়ে থাকা সেই এলিয়েন ইউএফও আকাশে ঘুরপাক খাচ্ছে। ওটা সময়ের অনেক আগে চলে এসেছিল। জুপ এর জন্য একেবারে প্রস্তুত ছিল না। সে জলদি ঘোড়াটাকে মুক্ত করে দেয় আর তাকে মাঠের দিকে পালানোর ইশারা করে। আসলে প্রতিবার ওই ঘোড়াগুলোকে মাঠের দিকে দৌড়াতে দেখলে এলিয়েন ইউএফওটা ঘোড়াগুলোকে তুলে নিয়ে যেত। কিন্তু এবার জুপের কপাল খুবই খারাপ ছিল, কারণ এলিয়েন শিপ ঘোড়াটার পালানোর আগেই সেখানে চলে এসেছিল, যার কারণে ঘোড়াটা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বক্স থেকে বেরি হয় না। তো পরের মুহূর্তে এলিয়েন ইউএফও ঠিক তাদের উপরে এসে থেমে যায়, আর সবাই চোখ বড় বড় করে উপরের দিকে দেখতে শুরু করে। এরই মধ্যেই শিপ থেকে বাতাসের একটা ঘূর্ণি বের হয়, আর দেখতে দেখতে ঘূর্ণিটা জুপ এবং সেখানে বসে থাকা সকল দর্শককে উপরের দিকে টেনে নেয়। তারা যখন ইউএফওর বিশাল মুখের ভেতরে ঢোকে, তখন তারা এক ভয়ঙ্কর সত্যির মুখোমুখি হয়ে যায় যে তারা আসলে কোনো শিপের ভেতরে নয়, বরং আকাশ থেকে শিকার করা বিশাল এক জানোয়ারের পেটের ভেতরে যাচ্ছিল। আসলে আকাশে থাকা ইউএফওটা কোনো এলিয়েনের শিপ ছিল না, বরং ওটা পুরোটাই নিজে একটা বিশাল সাইজের এলিয়েন প্রাণী ছিল। সে মানুষ আর জন্তু জানোয়ারদেরকে তুলে নিয়ে যেত না, বরং তাদেরকে নিজের ভেতরে টেনে নিয়ে জ্যান্ত গিলে খেয়ে ফেলতো। জুপ আর ওই সকল দর্শকেরা তার বিশাল মুখের আঠালো নলি দিয়ে তার পেটের দিকে চলে যাচ্ছিল। আর ওই ভয়ঙ্কর এলিয়েন জীবটা না জানি কবে থেকে পৃথিবীতে এইভাবেই মানুষ আর জীবজন্তু শিকার করে আসছিল, আর মানুষ শুধুমাত্র তাকে এলিয়েন ইউএফও ভেবে যাচ্ছিল। ও যে এম আর অ্যাঞ্জেলো এতক্ষণ এই ভুল ধারণাতেই ছিল যে ওটা হয়তো কোনো ইউএফও। তাই এখন তারা তিনজন এই ঘটনাটাকে আবারও নিজেদের ক্যামেরায় রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে ও যে তাদের ফার্মের কাছে জুপের শোয়ের একটা লিফলেট খুঁজে পায়, যেটা উড়ে সেখানে এসে গিয়েছিল। লিফলেটটাতে একটা ঘোড়ার ছবি আঁকা ছিল, যেটা দেখে ও যে সাথে সাথে বুঝতে পেরে যায় যে জুপের শোটা আসলে কিসের ছিল। জুপ তার ঘোড়াটাকে এলিয়েনের কাছে বলি দিতে গিয়েছিল। ও যে নিজের ঘোড়ার কথা চিন্তা করে তখনই জুপের অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে, কিন্তু সে কি আর জানতো যে এলিয়েনটা ততক্ষণে সবকিছু গিলে ফেলেছে।
আর সে নিজেও এখন মৃত্যুর মুখে গিয়ে দাঁড়িয়েছে। ও যে সেখানে কাউকে দেখতে পায় না, কিন্তু তার ঘোড়াটা কাচের বক্সে বন্দি থাকায় এখনো সুরক্ষিত ছিল। ও যে নিজের ঘোড়াটাকে নিতে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ আকাশে ঘুরতে থাকা ওই এলিয়েন প্রাণীটা এক ঝটকায় ওজের একেবারে কাছে চলে আসে। ও যে নিজেও দেখতে পায় যে ওটা ধাতুর তৈরি কোনো শিপ নয়, বরং একটা জ্যান্ত এলিয়েন প্রাণী, যেটা তার বিশাল হা করা মুখ নিয়ে ওজের ঠিক সামনে চলে এসেছে। সে ওজেকে গিলেই খেতে যাচ্ছিল, ঠিক তখনই ওজে জলদি একটা শেডের ভেতরে ঢুকে যায় আর ছাদে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। ওই মজবুত ছাদটা তাকে মৃত্যুর হাত থেকে যাত্রায় বাঁচিয়ে নেয়। সে নিজেও এবার এলিয়েনের আসল সত্যটা জেনে যায়। এলিয়েনটা সেখান থেকে চলে যেতেই সে নিজের ঘোড়াটাকে ট্রাকে তুলে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। তো রাস্তার মধ্যে ও যে এমকে কল করে আর তাকে বলে যে এম, ওই এলিয়েন ইউএফও আসলে অন্য গ্রহের একটা ভয়ঙ্কর জন্তু। সে হয়তো নতুন কোনো বসবাসী স্থলের খোঁজে আমাদের পৃথিবীতে এসে গেছে। সে মানুষ আর জন্তু জানোয়ারদেরকে তুলে নিয়ে যাচ্ছে না, বরং তাদেরকে গিলে খাচ্ছে। এই কথা শুনে এমের একেবারে ঘাম ছুটে যায়। ও যে এমকে জলদি অ্যাঞ্জেলকে সাথে করে নিয়ে সেখান থেকে শহরের দিকে পালাতে বলে, কিন্তু এম কিছু করার আগেই তার ফোনটা একা একাই বন্ধ হয়ে যায়। আর পরের মুহূর্তে তাদের বাড়ির বিদ্যুৎও চলে যায়। এরপর এম যা দেখতে পায় তাতে তার নিজের চোখের উপরেও বিশ্বাস হচ্ছিল না, কারণ বাইরে তখন খুবই জোরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাদের বাড়ির আশেপাশে বৃষ্টির একটা ফোঁটা পানিও পড়ছিল না। এমের বুঝতে আর দেরি হয় না যে এই ঘটনাটা আসলে একেবারে ন্যাচারাল নয়, বরং ওই বিশাল এলিয়েনটা এখন ঠিক তাদের বাড়ির উপরে চলে এসেছে। এম প্রচণ্ড ভয়ে কাঁপতে শুরু করে, আর ওদিকে অ্যাঞ্জেলো ঘাবড়ে গিয়ে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ওই এলিয়েনটার মুখের ভেতরে তখনও কিছু মানুষ জ্যান্ত আটকা পড়েছিল, যাদের চিৎকার স্পষ্ট শোনা যাচ্ছে। এলিয়েনটা ধীরে ধীরে তাদেরকে গিলে খাচ্ছিল। তো দেখতে দেখতে এমের বাড়ির উপরে রক্তের বৃষ্টি হতে শুরু করে। আসলে ওই এলিয়েনটা গিলে ফেলা মানুষদের উগড়ে দিচ্ছিল, কারণ তার গলায় ওই প্লাস্টিকের ঘোড়া আর তার গায়ে লাগানো রঙিন পতাকার মালাটা আটকে গিয়েছিল, যেটা ওজে আর এম টোপ হিসেবে রেখেছিল। আর এলিয়েনটা সেটাকে আসল ঘোড়া ভেবে খেয়ে ফেলেছিল, কিন্তু ওটা তার গলায় গিয়ে আটকে যায়। ওই ঘোড়াটাকে গলা থেকে বের করার জন্যই এলিয়েনটা তার পেটের সকল খাবার রক্তসহ উগলে দিচ্ছিল। আসলে ওই এলিয়েনটা কেবলমাত্র মানুষ আর জন্তু জানোয়ারদেরকেই হজম করতে পারত, বাকি জিনিসগুলোকে সে থুথু দিয়ে ফেলে দিত। ঠিক এমনই কিছু 6 মাস আগেও ঘটেছিল, যখন ওই এলিয়েনটা কোনো মানুষকে গিলে খেয়েছিল আর তার সাথে থাকা জিনিসপত্রগুলো বাইরে থুথু দিয়ে ফেলে দিয়েছিল। আর ওই জিনিসগুলোই আকাশ থেকে বুলেটের মতো ঝরে পড়েছিল, যার কারণে ওজের বাবার প্রাণ গিয়েছিল। এখন এম আর অ্যাঞ্জেলেরও বিপদের সময় চলে এসেছে। তাদের বাড়ির উপরে মৃত্যু ঘুরপাক খাচ্ছে, কিন্তু ঠিক তখনই ওজে নিজের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। সে দূর থেকে এলিয়েনটাকে রক্ত উগড়ে দিতে দেখে আর দূরেই থেমে যায়, কিন্তু এলিয়েনটা তার উপস্থিতি ততক্ষণে টের পেয়ে গিয়েছে। এখন ওই এলিয়েনটা ওজের গাড়ির উপরে এসে থেমে যায়, আর ভয়ে রীতিমতো ওজের অবস্থা খারাপ হয়ে যায়। এলিয়েনটার মুখ থেকে তখনও রক্তের ধারা বইছিল। তখনই সে জোরে একটা গর্জন করে, আর তার গলায় আটকে থাকা প্লাস্টিকের ঘোড়াটা বাইরে বেরিয়ে আসে আর সোজা ওজের গাড়ির সামনের কাছে এসে পড়ে। এক মুহূর্তের জন্য ওজের মনে হয় যেন তার জান আজকে বেরিয়ে যাবে। সে ভয় আর আতঙ্কের মধ্যে সারা রাত গাড়িতেই বসে থাকে, আর সকালবেলা সে দেখতে পায় যে এলিয়েনটা আশেপাশে কোথাও নেই। ওজের গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, তাই সে অ্যাঞ্জেলকে গাড়ির কাছে আসতে বলে এবং অ্যাঞ্জেলকে বাইরে আসার জন্য ডাকতে শুরু করে। কিন্তু তার একেবারেই ধারণা ছিল না যে মৃত্যু তখনও তাদের পিছু ছাড়েনি। ওই এলিয়েনটা আসলে কোথাও যায়নি, বরং তার ঠিক উপরে মেঘের ভেতরে লুকিয়েছিল। তার জোরদার গর্জনের আওয়াজ শুনে ওজের বুকের ধুকপুকুনে একেবারে থেমে যায়। ও যে এতটাই ভয় পেয়ে যায় যে সে উপরের দিকে ওই এলিয়েনের দিকে তাকাতেই পারছিল না। সে শুধুমাত্র মাথা নিচু করে নিজের বেঁচে থাকার জন্য দোয়া করছিল। আর ঠিক তখনই অদ্ভুত কিছু একটা ঘটে যায়। এলিয়েনটা তার কোনো ক্ষতিই করে না, বরং সেখান থেকে চলে যায়। এরই মধ্যে এম আর অ্যাঞ্জেলো ওজের কাছে চলে আসে, আর তারা তিনজন অ্যাঞ্জেলের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে ওজে এটা ভাবতে শুরু করে যে এলিয়েনটা তাকে খেলো না কেন। তখনই সে একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পারে যে ঘোড়ার ট্রেনার হবার কারণে তার এটা জানা ছিল যে যে কোনো জন্তু জানোয়ারের চোখে চোখ রাখলে তারা একেবারে রেগে যায়। তাদের মনে হয় যে সামনের জন তাকে চ্যালেঞ্জ করছে, আর এই জন্যই তারা রাগ হয়ে সামনের জনের উপরে হামলা করে বসে।
ওজের একেবারে বিশ্বাস ছিল যে এই এলিয়েনের স্বভাবটাও ঠিক একই রকম। আসলে ওই এলিয়েনের তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, সে কেবলমাত্র নিজের পেট ভরানোর জন্য মানুষ আর জীবজন্তুকে খেয়ে ফেলতো। যখনই কেউ অবাক হয়ে ওই এলিয়েনটার দিকে তাকাতো তখন এলিয়েনটার মনে হতো যে তাকে হয়তো চ্যালেঞ্জ করা হচ্ছে, তাই এলিয়েনটার রাগে ওই লোকগুলোকে খেয়ে ফেলে। ও যে প্রচণ্ড ভয়ে নিজের চোখ নিচের দিকে নামিয়ে নিয়েছিল, তাই এলিয়েনটা তার উপরে হামলা করেনি। ও যে এম আর অ্যাঞ্জেলকেও এই কথাটা বুঝিয়ে বলে। ও যে আর এম কিছুদিন অ্যাঞ্জেলের অ্যাপার্টমেন্টেই থেকে যায়, আর এই সময় তারা দেখতে পায় যে শহরের কারোরই জানা ছিল না যে পৃথিবীর উপরে কত ভয়ঙ্কর একটা বিপদ ঘুরপাক খাচ্ছে। তবে নিউজে একটা রিপোর্ট ছড়াতে শুরু করে যে জুপ আর তার শো দেখতে আসা 40 জন মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। ওজেদের তো জানা ছিল যে এই খবরের পরে নিউজ রিপোর্টারেরা ওই এলাকাতে যেতে শুরু করবে, আর আজ নয়তো কাল পুরো দুনিয়া ওই এলিয়েনের ব্যাপারে জেনে যাবে। যদি এমনটা হয়ে যায় তাহলে ও যে টাকা কামানোর একটা সুযোগ হারিয়ে ফেলবে, আর টাকার জন্য তাকে নিজের ঘোড়া আর ফার্ম সব কিছু বিক্রি করে দিতে হবে। ও যে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে যাই হয়ে যাক না কেন সবার আগে সে নিজে ওই এলিয়েনের ছবি তুলবে। সে কোনো রকমে এম আর অ্যাঞ্জেলকেও রাজি করিয়ে ফেলে, আর তারা সবাই সাহস জুগিয়ে আবারও নিজেদের ফার্মে ফিরে আসে। তারা দেখতে পায় যে তাদের ফার্মে একজন নতুন মেহমান তাদের জন্য অপেক্ষা করছিল, আর সে হলো অ্যান্টলার্স হোলস্ট, একজন বিখ্যাত সিনেমাটোগ্রাফার যার মাথায় সবসময় অসম্ভব জায়গা আর অবাক করা সব দৃশ্যের ছবি তোলার ভূত চেপেছিল। হোলস যখন খবর পেয়েছিল যে এই এলাকা থেকে জুপ আর তার 40 জন দর্শক রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে, তখন থেকেই তার এই জায়গাটা নিয়ে অনেক আগ্রহ বেড়ে গিয়েছিল। ও যে আর এমনিতে একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান খুঁজছিল, তাই তারা হোলসকে নিজের টিমে নিয়ে নেয়, আর তারা তাকে ওই এলিয়েনের ব্যাপারে সব কিছু বলে দেয়। এরপর তাদের প্ল্যানিং শুরু হয়। এর প্রচণ্ড ভয় ছিল যে গত রাতের ঘটনায় ওই এলিয়েন হয়তো প্রচণ্ড রেগে গেছে, আর এখন সে তাদেরকে দেখলেই গিলে খাবে। কিন্তু ওজের চিন্তাধারা একেবারে আলাদা ছিল। ও যে এমকে বুঝিয়ে বলে যে ওই এলিয়েনটা আমাদের শত্রু নয়, ও এখানে জুপের কারণে আটকে ছিল। জুপ প্রতি সপ্তাহে ওই এলিয়েনটাকে একটা করে ঘোড়া খেতে দিত। সে এটা ভেবেছিল যে একদিন না একদিন এলিয়েনটাকে সে নিজের আয়ত্তে আনতে পারবে, তাকে পোষ মানাতে পারবে। কিন্তু এটা ছিল তার সব থেকে বড় বোকামি, কারণ কোনো শিকারী জন্তু জানোয়ারকে কখনোই পোষ মানানো যায় না। মানুষেরা শুধু ওদের নিয়মগুলো বুঝে ওদের সাথে খাপ খাইয়ে চলতে পারত। যেমন এই এলিয়েনের নিয়ম হলো যতক্ষণ না কেউ ওর চোখের দিকে চোখ রাখে ততক্ষণ সে ওই মানুষের উপরে হামলা করে না। এই কথা শুনে এমের সাহস অনেক বেড়ে যায়। তারপর ওজে আর বাকিরা মিলে একটা প্ল্যান তৈরি করে। প্ল্যানটা একেবারে পরিষ্কার ছিল। ওজে নিজেই ওই এলিয়েনের টোপ হবার জন্য প্রস্তুত ছিল। আসলে ওজেকে যেভাবেই হোক এলিয়েনটাকে নিজের পেছনে আনতে হবে, আর তারপরে হোলসকে দিয়ে ওই এলিয়েনের ছবি তুলে নিতে হবে। হোলস্টের জানা ছিল যে এলিয়েনটা তার আশেপাশের সকল ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি শুষে নেয়, তাই বিদ্যুৎ আর ব্যাটারিতে চলা সকল যন্ত্রপাতি বন্ধ হয়ে যায়। এই কারণে হোলস নিজের সঙ্গে একটা মেকানিক্যাল ক্যামেরা এনেছিল, যে ক্যামেরার একটা হ্যান্ডেল ঘোরালে ভিডিও রেকর্ড হতো। ওটাতে কোনো কারেন্ট বা ব্যাটারির দরকারই ছিল না। তো এখন সবাই প্রস্তুত ছিল। এখন সময় ছিল তাদের প্ল্যান কাজে লাগানোর। হোলস আর অ্যাঞ্জেল ক্যামেরা নিয়ে মাঠে লুকিয়ে পড়ে। তারা পুরো মাঠে বিভিন্ন জায়গায় এয়ার ড্যান্সার বেলুন লাগিয়ে দিয়েছিল, যেগুলো বিদ্যুৎ দিয়ে চলতো। এগুলো এই জন্যই রাখা হয়েছিল যাতে যখন ইলেকট্রিক ফ্যান দিয়ে ওরা ওই বেলুনগুলো বন্ধ হয়ে যাবে তখনই সবাই বুঝে যাবে যে এলিয়েনটা তাদের কাছে চলে এসেছে। তো এখন এম ঘরের ভেতরে থেকে সিসিটিভি ক্যামেরা দিয়ে চারিদিকে নজর রাখছিল। সে ইশারা করে, আর ও যে নিজের ঘোড়ায় বসে এলিয়েনকে লোভ দেখাতে বেরিয়ে পড়ে। সে ঘোড়ার চোখে একটা পাতলা কাপড় বেঁধে দিয়েছিল যাতে করে ঘোড়াটা চোখ দিয়ে এলিয়েনকে দেখতে না পারে, আর এতে করে এলিয়েনটা তাদের উপরে হামলাও করবে না। ও যে খোলা মাঠে ঘুরপাক খাচ্ছিল যাতে করে এলিয়েনটা তাকে দেখে আর তাকে শিকার করতে আসে। কিন্তু এবার এলিয়েনটা তো আসে না, কিন্তু তাদের এই সব প্রস্তুতি দেখে একটা নিউজ রিপোর্টার নিজের ইলেকট্রিক বাইক নিয়ে সেখানে এসে পড়ে। সেখানে অনেক বড় বিপদ ছিল, তাই ও যে চিৎকার করে তাকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু ওই রিপোর্টার যাওয়ার বদলে আরও বেশি স্পিডে ফার্মের চারিদিকে চক্কর দিতে থাকে। তখনই হঠাৎ এক ঝটকায় তার বাইকটা বন্ধ হয়ে যায়, আর ব্যালেন্স নষ্ট হয়ে সে বাইক থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। ওই রিপোর্টারটা খুবই বাজেভাবে আহত হয়ে যায়, আর ও যে জলদি তাকে সাহায্য করতে চলে আসে। সে তাকে ওঠাতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে বাতাসের একটা বড় ঘূর্ণি শুরু হয়ে যায়।
তার মানে ওই এলিয়েনটা চলে এসেছে। এখন সেখানে দাঁড়িয়ে থাকাটা একেবারে বোকামি ছিল, তাই ও যে নিজের নজর নিচে করে জলদি নিজের ঘোড়ার উপরে উঠে পড়ে আর সেখান থেকে পালাতে শুরু করে। আর এখন এলিয়েনটা এক ঝটকায় ওই বাইকওয়ালাকে গিলে নেয় আর এখন ওজের পেছনে পড়ে যায়। ও যে নিজের ফুল স্পিডে এখান থেকে পালাচ্ছিল, কিন্তু এখন তার এলিয়েনের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব ছিল, কারণ ওই এলিয়েনটা প্রচণ্ড ক্ষুধার্ত ছিল আর এই অবস্থায় সে কাউকেই ছাড়ে না। সে ওজেকে তার ঘোড়াসহ নিজের মুখের ভেতরে টেনে নিতেই যাচ্ছিল, ঠিক তখনই ওজে ঘোড়ার পেছনে লুকিয়ে রাখা রঙিন পতাকার একটা লম্বা মালা খুলে ফেলে, যেটা দেখে ওই বিশাল জানোয়ারটা এক ঝটকায় পেছনে সরে যায়। আসলে এলিয়েনটা এর আগেও ঠিক এমনই পতাকার একটা মালা গিলে ফেলার চেষ্টা করেছিল, যেটা একটা নকল ঘোড়ার গায়ে বাঁধা ছিল। ওই নকল ঘোড়া আর পতাকার মালাটা তার গলায় আটকে যায়। সাধারণত যে জিনিস কোনো জানোয়ারের একেবারে পছন্দ হয় না, সে তার থেকে দূরে পালায়, আর ঠিক এমন ঘটনাটাই ওই এলিয়েনের সাথেও ঘটেছে। সে ওই রঙিন পতাকাগুলোকে বিপদ মনে করেছিল, এই জন্যই সে ওই পতাকাগুলো দেখে দূরে পালিয়ে যায়। ও যে মৃত্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচে একটা শেডের ভেতরে লুকিয়ে পড়ে। এদিকে হোলস, ওজে আর এলিয়েনের এই লড়াইটা নিজের ক্যামেরায় রেকর্ড করে ফেলে, অর্থাৎ তাদের মিশন সফল হয়ে যায়। সবাই খুশিতে মেতে ওঠে, কিন্তু ঠিক তখনই হোলস একটা চরম বোকামি করে বসে। এলিয়েনকে দেখে তার ভেতরে একটা অদ্ভুত পাগলামি চেপে বসে। এলিয়েনটাকে দূর থেকে রেকর্ড করে তার মন ভরেনি, সে একেবারে কাছ থেকে এলিয়েনটাকে রেকর্ড করতে চায়। নিজের পাগলামিতে সে ক্যামেরাটা নিয়ে খোলা মাঠে চলে আসে আর এই বোকামি সব কিছুর উপরে পানি ঢেলে দেয়। এলিয়েনটা তাকে ক্যামেরা সহ আস্ত গিলে ফেলে আর এত কষ্ট করে রেকর্ড করা এলিয়েনের সকল ভিডিও ফুটেজ হোলসের সাথে সাথে নষ্ট হয়ে যায়। ওজে আর হোলসের এইসব কাজ এলিয়েনটাকে প্রচণ্ড রাগিয়ে দেয় আর রেগে মেগে সে ওজের পুরো বাড়িটাই ধ্বংস করে ফেলে। সেই সময় এম ঘরের ভেতরেই ছিল, সে হাওয়ায় ছিটকে বাইরে এসে পড়ে আর এখন এম একেবারে খোলা মাঠে চলে আসে আর এলিয়েনটা তাকে শিকার করার জন্য তার দিকে এগোতে থাকে। সে এখন নিজেকে খুলে একটা জেলিফিশের মতো বিশাল আর ভয়ঙ্কর রূপ ধারণ করে। এটা দেখে একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এখন এলিয়েনটার রাগ ওজে, এম আর এঞ্জেলকে গিলে ফেলার পরেই শান্ত হবে। সে এম এর উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই পেছন থেকে ওজে জোরে শীষ বাজিয়ে এলিয়েনটার মনোযোগ নিজের দিকে টেনে নেয়। ওজে এলিয়েনটার চোখে চোখ রেখে তাকে একদৃষ্টে দেখতে শুরু করে। এলিয়েনটা যখনই ওজের দিকে তাকায়, এম তখনই ওই রিপোর্টারের বাইকটা নিয়ে ফুল স্পিডে সেখান থেকে বেরিয়ে সোজা জুপের অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে। এম প্রচণ্ড রাগ আর হতাশায় একেবারে পাগল হয়ে যাচ্ছিল, কারণ তার ভাই ওজে তাকে বাঁচানোর জন্য নিজেকে কুরবানি করে দিয়েছে। এম তার ভাইয়ের এই কোরবানি কিছুতেই বৃথা যেতে দিতে চায় না। তখনই তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে। সে পার্কে থাকা জুপের বিশাল একটা কার্টুন বেলুন খুলে উপরের দিকে ছেড়ে দেয়। ওই বেলুনের বড় বড় চোখ দেখে এলিয়েনটা রাগে সেটার দিকে এগোতে শুরু করে আর এম ঠিক এমনটাই চাচ্ছিল। জুপের অ্যামিউজমেন্ট পার্কে অনেক পুরনো দিনের একটা মেকানিক্যাল ক্যামেরাও ছিল, যেটার ফোকাস আকাশের দিকেই স্থির করা আছে। ওই ক্যামেরাটার লিভার ঘোরাতেই তা দিয়ে ছবি তোলা হয়ে যেত। এম ওই ক্যামেরার একেবারে কাছে যেতে তৈরি হয়ে গিয়েছিল। এলিয়েনটা যখনই বেলুনটাকে গিলে ফেলতে যাবে, তখনই এম সেটার ছবি তুলে ফেলে। সেই মুহূর্তে এলিয়েনটা আসল মানুষ ভেবে পুরো বেলুনটাকে গিলে ফেলে। আর যেই মুহূর্তে এলিয়েনটা আসল মানুষ ভেবে পুরো বেলুনটাকে গিলে ফেলে, তখনই বেলুনটা তার গলার ভেতরে ঢুকে কোনো ধারালো জিনিসের সঙ্গে ধাক্কা খেয়ে বোমার মতো একেবারে ফেটে যায়। আর এই বিস্ফোরণে এলিয়েনটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এম সফল হয়ে যায়, সে এলিয়েনের ছবিও পেয়ে যায় আর এলিয়েনের মৃত্যুতে তাদের মাথার উপর থেকে বিপদও কেটে যায়। কিন্তু এই সাফল্যের দাম তাকে নিজের ভাইয়ের জীবন দিয়ে চোকাতে হয়েছে। এম মাটিতে বসে অঝরে কান্না করছিল আর তখনই সামনে থেকে একটা শীষের আওয়াজ আসে। এম যখন সামনে দেখে, তখন তার চেহারায় খুশির ঝিলিক বয়ে যায়। সামনে ওজে দাঁড়িয়েছিল, নিজের ঘোড়ার সাথে একেবারে সুরক্ষিত অবস্থায়। তাকে জ্যান্ত দেখে এম প্রচণ্ড খুশিতে চিৎকার করে ওঠে। তো এই ঘটনার সাথে সাথে মূলত গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা একেবারে সিম্পল ছিল, কোনো সাদাসিধে একটা এলিয়েন পৃথিবীতে এসেছিল বেচারা খাওয়ার জন্য, আর সামান্য একটা বিস্ফোরণেই মারা গেল। তো যাই হোক, গল্পে কোনো অলৌকিকতা ছিল না, তাই এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে এইসব কিছুর মধ্যে জুপ কিভাবে প্রাণীদেরকে কন্ট্রোল করার ক্ষমতাটা পেয়ে গেল, অর্থাৎ শিম্পাঞ্জি গর্ডি সবাইকে মেরে ফেললেও শুধুমাত্র জুপকে কেন ছেড়ে দিয়েছিল।
আসলে ওটা জুপের কোনো জাদুকরী ক্ষমতা বা চমৎকার ছিলই না, বরং ঘটনাটা এমন ঘটেছিল যে বেলুন ফাটার আওয়াজে ওই শিম্পাঞ্জিটা একেবারে বেসামাল হয়ে গিয়েছিল। ঠিক একইভাবে সেখানে আরও একটা বেলুন ফেটে গিয়েছিল, যার আওয়াজে শিম্পাঞ্জিটা আবারও নিজের জ্ঞানে ফিরে আসে। সে বুঝতে পারে যে নিজের অজান্তে সে আসলে কত বড় ধ্বংসলীলা চালিয়েছে। তখন সে টেবিলের নিচে জুপকে দেখতে পায়, আর তখন সে নিজের হাত বাড়িয়ে শুধু জুপকে এটাই বোঝাতে চাচ্ছিল যে এখন সব কিছু শান্ত হয়ে গেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু জুপ কিছু বোঝার আগেই পুলিশ গর্ডিকে গুলি করে মেরে ফেলে। আর জুপ এই সত্যিটা কখনো বুঝতেই পারে না, কারণ সে অনেক ছোট ছিল। আর তখন থেকেই তার মনে হয় যে তার ভেতরে কোনো বিশেষ ক্ষমতা রয়েছে, এই জন্য সে পশু পাখিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। আর তাছাড়াও নিউজ পত্রিকাতে এই ব্যাপারটাকে হাইলাইট করা হয়েছিল তাদের ভিউসের কারণে, যে একটা ছোট্ট বাচ্চা কিভাবে শিম্পাঞ্জিকে নিজের কন্ট্রোলে করে নিয়েছে। সেই থেকে জুপের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল যে সে সব কিছু কন্ট্রোল করতে পারবে। আর এই ভুল ধারণার জন্য জুপের অ্যামিউজমেন্ট পার্কে আসা 40 জন মানুষের প্রাণ দিতে হয়েছে। যাই হোক, আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।